শুরু করছি বাংলা বলছে। 100 দিনের কাজের প্রকল্প ইউপিএ 1 এর ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যে প্রকল্প ইউপিএ 2 এর ফেরত আসার কার্পেট বিছিয়ে দিয়েছিল অনেকটাই, এমনই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। গত কয়েক বছর ধরে এই রাজ্যে 100 দিনের কাজ সেটা বন্ধ। বকেয়া টাকা, যেটা 100 দিনের কাজ যারা করেছেন তাদের পাওনা, সেটাও রিলিজড হয়নি। কারণ কেন্দ্রের অভিযোগ 100 দিনের কাজের টাকা এ রাজ্যে নয়ছয় হয়েছে, নজিরবিহীন দুর্নীতি হয়েছে এবং সেই কারণে রাজ্যের তরফ থেকে বারংবার আবেদন সত্ত্বেও, শুধু আবেদন নয়, কলকাতায়, এই রাজ্যে, এমনকি দিল্লিতে বসে দিল্লির বুকে আন্দোলনের পরও সেই জট খোলেনি। এবার আদালতের নির্দেশে সেই জট খোলার সম্ভাবনা, কারণ এই 100 দিনের কাজের প্রকল্প এ রাজ্যে শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ আলবার্ট, কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন পার্থ মুখার্জি এবং রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। কেন্দ্রকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। অনন্তকাল কোনো প্রকল্প আটকে রাখা যায় না। 1 অগস্টের মধ্যে চালু করতে হবে 100 দিনের কাজ। এপ্রিলেই কেন্দ্রকে বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানতে চাওয়া হয়েছিল এভাবে কেন বন্ধ রাখা হয়েছে 100 দিনের কাজ। রিপোর্ট চাওয়া হয়েছিল গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। এবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে বন্ধ রাখা যাবে না মনরেগার কাজ। 1 অগস্ট থেকেই তা চালু করতে হবে। মামলার শুনানির সময় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, যা হয়েছে তা অতীত। প্রায় 3 বছর ধরে প্রকল্প বন্ধ। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকাল ঠান্ডা ঘরে পাঠিয়ে রাখা যায় না। প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি রুখতে কেন্দ্র প্রয়োজনে শর্ত আরোপ করতে পারে, তদারকি করতে পারে, কিন্তু কোনো প্রকল্প এরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে না। আদালতে পর্যবেক্ষণ, আগে যে দুর্নীতি ঘটনা ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে কেন্দ্র ও রাজ্যকে লক্ষ্য রাখতে হবে। প্রধান বিচারপতি বলেন, তদন্ত হচ্ছে, অর্থ পুনরুদ্ধার হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আসল কথা হলো যাদের টাকা পাওয়ার কথা তারা টাকা পাচ্ছে না। তাই অবিলম্বে এই প্রকল্প চালু করুক কেন্দ্র। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েও কেন্দ্রের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কারোর অধিকার নেই একটা কেন্দ্রীয় আইনের মারফত গরিব মানুষদের জন্য যে প্রকল্প, সেই প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না। শুধু স্পেসিফিক্যালি শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্র বলে, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। এই পর্যন্ত আমরা স্বাগত জানাচ্ছি হাইকোর্টের অবস্থানকে। হাইকোর্ট বলেছে প্রয়োজনে কেন্দ্র বিশেষ শর্ত আরোপ করতে পারে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের জন্য নতুন করে শর্ত চাপানোর অধিকার কি কেন্দ্র রাখে? সেই আইনের মধ্যে কি আছে? 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনস্বার্থ মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সংগঠনও। পরিস্থিতি খতিয়ে দেখতে 4 সদস্যের একটি কমিটিও তৈরি করে হাইকোর্ট। রাজ্যের 4 জেলা থেকে উদ্ধার হয় 2 কোটি টাকার ওপর। হাইকোর্ট জানিয়েছে ওই টাকা কেন্দ্রের কনসলিডেটেড ফান্ডে আপাতত রাখা থাক, পরে সেখান থেকে কিভাবে তা বিলি হবে তা কেন্দ্র ঠিক করবে। কেন্দ্রীয় কোনো পোর্টালের মাধ্যমে টাকা দেওয়ার প্রস্তাবে শিলমোহর দিয়েছে হাইকোর্ট। কলকাতা টিভি। প্রীতমের কাছে আসবো। প্রীতম, আমরা তো দেখেছি 3 বছর ধরে 100 দিনের কাজের প্রকল্প বন্ধ করে রাখা হয়েছে এবং যে যুক্তি বারবার এ রাজ্যের শাসক দলের তরফ থেকে তোলা হয়েছে যে যদি দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতির তদন্ত হবে, স্বাভাবিক, কিন্তু তার জন্য সাধারণ মানুষ, কারণ এই 100 দিনের কাজের প্রকল্প কাদের লক্ষ্য করে, কাদের জন্য চালু হয়েছিল? সমাজের প্রান্তিক মানুষের জন্য। তারা বছরের পর বছর কেন বঞ্চিত থাকবেন? আজকে তো হাইকোর্টের নির্দেশে সেই যুক্তি কার্যত সেটাই এস্টাবলিশড হলো। শুধু তাই নয়, এই নির্দেশের পর 100 দিনের কাজ শুরু করতে হবে। আজকে মুপিয়াদি, আজকে কিন্তু এটা এস্টাবলিশ হয়ে গেল, যেটা আমরা বারবার বিরোধীরা বলে আসছিলাম যে এরা চুরি করছে। আজকে হাইকোর্টে বলে দিল হ্যাঁ চুরি করছে, সেই জন্যই
পুরো এরপরে মনিটরিংটা 100% কেন্দ্রীয় সরকার করবে। এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বলেছিল যে রেসিপ্রোকেট কোনো রকম এর আগেরগুলো কিছু করবে না, সেটা তদন্ত করবে। এই কথাটাই বারবার বলছেন যে আপনারা তদন্ত করুন। তার কারণ হচ্ছে এই রুলে এখানেই আছে যে কেউ কিছু দুর্নীতি করলে তার তদন্তটা রাজ্য সরকার করতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে। তুমি একটা উদাহরণ দেখাও যে রাজ্য সরকার তদন্ত করেছে এবং তাদের শাস্তি দিয়েছে। একটা উদাহরণ দেখাতে পারি গুজরাটের, যেখানে আমি তোমাকে এটাই বলছি যে গুজরাটে কিন্তু আমরাই ধরেছি, মন্ত্রীর ছেলে গ্রেফতার হয়েছে, সেখানে 100 দিনের কাজ না না, আমরা তো সেটাই বলছি তোমাকে। যদি ওখানে তোমার যা যা সাহায্য করার ওখানকে রাজ্য সরকার করছে, আর কেউ বলে যায়নি যে অন্যান্য জায়গায় দুর্নীতি হয়নি। দুর্নীতি হয়েছে এবং তার ব্যবস্থা রাজ্য সরকারই করেছে, এবং রাজ্য সরকার ব্যবস্থা করেনি দেখেই কিন্তু আজকে তোমার কেন্দ্র সরকার বন্ধ ছিল। আমরাও বারবার বলছিলাম যে আপনারা বসে কাগজপত্র দিন এবং টাকাটা নিন, কিন্তু তারা করেন। এই জন্য আজকে কিন্তু সেটা এস্টাবলিশ করে দিল হাইকোর্ট। আমরা যেটা বলেছিলাম ঠিক বলেছিলাম। প্রীতম, আমার সিম্পল প্রশ্ন, আমি জাস্ট এই রকম ভাবে বহুদিন ধরে যেটা চর্চার মধ্যে রয়েছে এরকম আরেকটি বিষয়ের রেফারেন্স টানবো, যেটাতে তোমাদের যে বক্তব্য আর এক্ষেত্রে তোমাদের যে অবস্থান, দুটোর মধ্যে তুমি বৈপরীত্যটা দেখো। ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে চাকরিহারা শিক্ষকরা, যাদের মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা পথে, এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সবাই তুলছেন যে যারা যোগ্য তারা কেন মাসুল দেবেন, যে কয়েকজনই বেআইনি পথে এটা করে থাক না কেন বা পেয়ে থাক না কেন, যারা যোগ্য তারা কেন এর মাসুল দেবেন। তোমরাও এটা নিয়ে খুব ভোকাল, এটা নিয়ে তোমরা পথে আছো, এবং ডেফিনেটলি সবারই এটা বক্তব্য যে কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি কোনো অন্যায় করে, তার মাসুল যেন নিরপরাধদের দিতে না হয়। তাহলে যখন এ রাজ্যে 100 দিনের কাজের প্রকল্পের প্রসঙ্গ আসে, এ রাজ্যের বকেয়ার প্রসঙ্গ আসে, তখন তোমাদের এই অবস্থানটা একদম 180 ডিগ্রি বিপরীত কি করে হয়? একদম বিপরীত নয়, আমরা তোমাকে এটাই বলি, যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, সেই জন্যই তো কোর্ট বলে দিয়েছে যে 100% মনিটরড বাই আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কোর্টও জানে যে এই রাজ্য সরকার, মমতা সরকার চোর সরকার, যারা টাকা দিলে এটা চুরি করবে, সেটা 100% কেন্দ্র সরকার মনিটর করবে। এবং আজকে যেটা সবচেয়ে বড় কথা, তুমি কোর্টকে যখন কোর্ট করছো তখন অন্তত তথ্যনিষ্ঠ থাকবে এবং একদম ভার্বাটিম কোর্ট করবে, এটা আমরা এক্সপেক্ট করব। অন্তত এখানে দাঁড়িয়ে আমার যে দায়িত্ব পালনের কথা, তার মধ্যে এটা খুব ক্রুশিয়াল। হ্যাঁ, আমি তোমাকে কোর্টকে কোর্ট করার সময় কিন্তু একদম ভার্বাটিম কোর্ট করা। হ্যাঁ, কোর্টকে কোর্ট করেই বলছি। এবং তোমাকে আজকে দেখো, আমরা তো এর আগেও করোনার সময় তোমার মনে আছে হয়তো, কোর্ট আজকে কোথায় বলেছে মমতা সরকার চোর সরকার? না, মমতা সরকার চোর সরকার, মমতা সরকার তো চোর দেখেই তো এই যে আজকে আটকে গেছে। তুমি সেটা তুমি বলতে পারো। করাপশন মানে কি? করাপশন মানে কি? করাপশন মানে কি? আরে দিদি, করাপশন বলছে তো, যে করাপশন বলছে তো কোর্ট, করাপশন তো বলছে কোর্ট যে করাপশন হয়েছে। তো করাপশন মানে কি? করাপশন মানে তো চুরি করেছে, এবং চুরি করে তারা 4টে ডিস্ট্রিক্ট অলরেডি ফাইন দিয়েছে। কিসের ফাইন দিয়েছে? চুরি করেছে, চুরি ধরা পড়েছে, তার ফাইন দিয়েছে। এটা তো এস্টাবলিশ ফ্যাক্ট। তো সেই জন্যই তো 100% মনিটর এখন কেন্দ্র সরকারকে করতে দিয়েছে। এবং আজকে এক সেকেন্ড আমি একটা কথা শেষ করতে দিই। এর আগেও দেখেছো ডিবিটি ট্রান্সফার করে আমরা করোনার সময় 100% টাকা প্রত্যেকের প্রান্তিক মহিলাদের অ্যাকাউন্টে করে দিয়েছিলাম, সেটা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। সেম এরকমও কিছু পরিকাঠামো তৈরি করতে হবে। কিন্তু আমাদের ভয় লাগছে যারা ওই মনিটর করতে যাবে, তারা আবার যেন ওই এর আগে যেরকম হয়েছিল, তারা মনিটরিং করতে গিয়ে অশোকনগর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিল, সেটা যেন না হয়। মৌপি, আমি যদি ভুল না করি, তোমার এই শোটার নাম সম্ভবত বাংলা বলছে। অ্যাকচুয়ালি বাংলার মানুষ 2022 সাল থেকে বলছিল একটাই কথা, যে আপনি ধরুন একটা কোম্পানিতে আপনি কাজ করেন, আপনাকে সারা মাস কাজ করালো, কাজ করিয়ে যদি মালিক মায়নাটা না দেয়, তাহলে মালিককে চিটিংবাজ বলা হয়। দুর্ভাগ্যজনকভাবে এই দেশের সরকার সেই চিটিংবাজের জায়গায় পর্যবসিত হয়েছিল গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে তাদের প্রাপ্য শ্রমের টাকাটা না দিয়ে। কেন বলছি এই কথা? আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কোট আনকোট জানিয়ে দিয়েছে যে কোনো প্রকল্পের টাকা এভাবে অনির্দিষ্টভাবে ফেলে রাখা যায় না। মমতা ব্যানার্জির সরকার তার নিজস্ব তহবিল থেকে 100 দিনের টাকা দিয়েছে, কথা ঠিক। অভিষেক ব্যানার্জি আন্দোলনের ডাক দিয়েছিলেন, দিল্লিতে আমরা সকলে গিয়েছিলাম, দিল্লি পুলিশ জুলুম করেছে, সমস্ত ঠিক। তারপরে দাঁড়িয়েও বেসিক জায়গাটা আজকে দেখুন, পার্লামেন্টে যখন এটা নিয়ে এখানে চিৎকার করে তো লাভ নেই। পার্লামেন্টে যখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল এই দুটো জিনিস, একটা হচ্ছে প্রথম যখন ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই সময় মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তিনি নিজে উপস্থিতি ছিলেন না। সাধ্বী নিরঞ্জন জ্যোতি তার প্রতিমন্ত্রীকে রেখেছিলেন। দুপুরবেলা লিডার অফ অপোজিশনের সাথে মিটিং করেছিলাম, আমি নিজে সেই সময় দিল্লিতে ওই আন্দোলনে যোগ দিয়েছিলাম। দুপুরবেলা মিটিং করার পর আমাদের প্রতিনিধি দলকে সন্ধ্যে 7টা অবধি বসিয়ে রাখার পরে প্রতিমন্ত্রীকে বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছিল, কারণ প্রশ্নগুলোর উত্তর ছিল না। দ্বিতীয়ত, আমি বলিনি, আপনি নিশ্চয়ই বলুন, আপনার বলার সময় আমি একটি শব্দও বলিনি। সমস্যাটা কোথায় দেখুন, বলা হচ্ছে যে দুর্নীতি,
কিসের দুর্নীতি? বলছে জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কেজের সমস্যা ছিল। আপনি জানেন প্রচুর মানুষের আধার কার্ড বায়োমেট্রিক বয়সের কারণে হাতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, বিভিন্ন কারণ হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে আধারে ফোন নাম্বারের জায়গায় 9999 ছিল। সেই সংখ্যাটা কত জানেন? 5162 জনের। এটা পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে জানিয়েছে। হোয়ারএজ মধ্যপ্রদেশ আর গুজরাটে সেই সংখ্যা যদি পার্সেন্টেজ করেন 1%ও আসবে না। মধ্যপ্রদেশে প্রায় 43% জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং ছিল না। উত্তরপ্রদেশে প্রায় 32% জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং ছিল না, অথচ সেই রাজ্যগুলো টাকা পেয়েছে। যে প্রশ্নটা আপনি তুললেন একদম সঠিক কথা। গুজরাটের মন্ত্রীর ছেলের ভিডিও ভাইরাল হয়েছে, গুজরাটের টাকা তো বন্ধ হয়নি। বাংলার সাথেই বিমাতৃসুলভ আচরণের কারণ একটাই, এবং কবে থেকে হয়েছে দেখুন, 2022 থেকে। 2021 সালে বলেছিল দো মাই দিদি গেই, কিন্তু দিদি তো যায়নি। বাংলার মানুষ দিদিকে আশীর্বাদ করেছিল। যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল তারা হাতে না পেরে ভাতে মারার ব্যবস্থা করেছে বাংলার মানুষ। তাই 24-এ জবাব দিয়েছে, আবার 26-এও তাদের। আমি জয়ন্তদার কাছে এই প্রসঙ্গে আসবো। জয়ন্ত, আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমরা জানি এটা ইউপিএ 1-এর ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এবং যে মানুষগুলোর জন্য এই 100 দিনের কাজের প্রকল্প সেটা ভাবা হয়েছিল তারা তো এখন প্রান্তিক মানুষ। আজকে দুর্নীতি যে বা যারাই করে থাকুক ডেফিনেটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটাই কাঙ্ক্ষিত, কিন্তু তার জন্য একটা রাজ্যে 100 দিনের কাজ বন্ধ থাকবে আর বকেয়া অর্থ সেটা আটকে থাকবে, এটা হতে পারে? দেখো মৌপিয়া, আদালত যে অবজারভেশন, আদালতকে তো আমরা গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ বলে মনে করি, যে এক্সিকিউটিভ মানে বিচার বিভাগীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থার পাশাপাশি তারা একটা মূল্যায়ন দেয়। আজ যখন আদালত এতদিন পর একদম দ্ব্যর্থহীনভাবে এটা বলল, সেটা তো তুমি যে প্রান্তিক মানুষের কথা বলছো সেই প্রান্তিক মানুষের কথাটা ভেবেই তো আদালতের জাজমেন্টটা হয়েছে। আদালত তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে না। সুতরাং সমস্যাটা হচ্ছে যে এই যে প্রথমেই যদি ধরে নেওয়া হয় যে দুর্নীতিটা কিন্তু এটা কোনো তোমার দুর্নীতি আমার দুর্নীতি বলে কিছু ব্যাপার নয়। দুর্নীতিটা একটা সামাজিক একটা বিষময় একটা ফেনোমেনন, যেটা আজকের বিষয় নয়। এটা আমি ইতিহাসে যাব না, মানে এটা তো অতি প্রাচীন একটা দুর্নীতি, আমাদের ভারতীয় ব্যবস্থাও শুধু নয়। মানে এটা এখন সেখানে আমি যদি দুর্নীতি হয়েছে বলে গোটা প্রজেক্টটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিই এবং সেটার পার্টিকুলার স্পেসিফিক ইস্যুতে ব্যবস্থা গ্রহণ করা না করা, তার পরম্পরাটা চলতেই পারে। কিন্তু আমি আমজন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেখানে গেছিলেন মানে আন্দোলনটা করতে, তার আন্দোলন নিয়ে বিজেপি বা তৃণমূলের আমি সেই রাজনৈতিক বিতর্কেই যাচ্ছি না, কিন্তু থিম অফ দ্য মুভমেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও যেটা আজকে আদালতের মানে ব্যবস্থার যে বিচার ব্যবস্থার যে রায় তার ভিত্তিতে যেটা বলেছেন, সেখানে কিন্তু রাজ্য সরকারও কিন্তু তৃণমূল কংগ্রেস নয়। একটা ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য সম্পর্ক, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছিই না, আমি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয় যে যত কেন্দ্র রাজ্যের সম্পর্কের মধ্যে আমি বিজেপি বনাম তৃণমূলের যে ঝগড়াটা, সেটা নির্বাচনী রাজনীতি, সেটা সে কলহ হোক, সেখানে তো গণতন্ত্রের বিতর্ক হবেই, কিন্তু আমি গরিব মানুষের যে টাকা, যেটা শুধু মানে রাজনৈতিক নেতা নয়, অর্থনীতিবিদরা, অমর্ত্য সেন থেকে শুরু করে জাঁদ র থেকে শুরু করে মানে, এবং শুধু অমর্ত্য সেন বললেও যেন এটা মনে না হয় যে রাইট উইং ইকোনমিস্ট নয়, মানে জগদীশ ভগবতীর মতো লোকও রাইট উইং ইকোনমিস্টও কিন্তু বলছেন এখন নীতি আয়োগের যে তত্ত্ব, সেই তত্ত্ব বলছে যে আমাদের মতো দেশে, মিশ্র অর্থনীতির দেশে গরিব মানুষদের ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য তাদের আর্থিক এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো কেন পশ্চিমবঙ্গের যে মানুষ তিনি যে অর্থটা পাবেন না, তিনি কি নরেন্দ্র মোদীর ভারতের নাগরিক নন? তিনি কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিক? আমি এই জায়গাটা দিয়ে আসবো, আমি একটু আলবার্টের রেসপন্স নেব। আলবার্ট, বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং চৈতালি দেবীর যে বেঞ্চ আজকে যে রায় দিয়েছে, এবং সে রায় বিলম্বিত হলেও এই রায়কে আমরা সাধুবাদ জানাই। এটা জরুরি ছিল এই রায় গ্রামীণ গরিব মানুষের জন্য, এবং তিনি কোট করেছেন এই রায়টা দেওয়ার সময় যে গ্রামের গরিব মানুষের যে কাজের অধিকার, এই কাজের অধিকারকে কোনোভাবেই আটকে রাখতে পারা যায় না।
দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সরকারের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্য দিয়ে তদন্ত হওয়া উচিত ছিল, এবং এক্ষেত্রে দুটো সরকারই তদন্তের গাফলতি আমরা দেখেছি। এখন যেটা বিষয় হচ্ছে, এই 100 দিনের কাজ কেন ভারতবর্ষের পার্লামেন্টে সিদ্ধান্তটা নিয়েছিল? 2005 সালে ইউপিএ 1 গভর্নমেন্ট বামপন্থীদের সমর্থনে যখন চলছিল, সেই সময় এই 100 দিনের কাজটা এই জন্য নিয়ে আসা হয়েছিল যে গ্রামের গরিব মানুষের হাতে কাজ দিতে হবে, তাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন মানে আরো উন্নতি করতে হবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। একথা ঠিক অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবং পশ্চিমবঙ্গের চারপাশে যদি তাকিয়ে দেখা হয়, পশ্চিমবঙ্গের অজস্র পঞ্চায়েত, প্রায় প্রতিটা পঞ্চায়েতে 100 দিনের কাজ নিয়ে ভুরি ভুরি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতিকে কেন্দ্র করে আমরা বামপন্থীরা বারে বারে বলেছি দুর্নীতি হচ্ছে, এবং এই দুর্নীতির জন্য যে তদন্ত করা দরকার, তার জন্য শাস্তি দেওয়া দরকার, সেই শাস্তিটা দেওয়া দরকার ছিল। কিন্তু আমরা দেখেছি কেন্দ্রের সরকার এই দুর্নীতির কথা বলে, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা বলে 100 দিনের গরিব মানুষের কাজের অধিকারকে তারা কেড়ে নিতে চাইছিল। এবার লাস্ট যে বাজেট যদি আমরা দেখি, যে 100 দিনের কাজের যে বরাদ্দ টাকা, সেই বরাদ্দ টাকাও তারা কমিয়ে এসছে। এবং আমরা বামপন্থীরা খুব স্পষ্ট ভাষায় বলেছিলাম যে কেন্দ্র এবং রাজ্য সরকার 100 দিনের কাজের কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে সামনে রেখে শ্বেতপত্র প্রকাশ করুক। কিন্তু কেন্দ্রের সরকার, বিজেপির সরকার শ্বেতপত্র প্রকাশ করতে পারবে না। তার কারণ হচ্ছে ইউপি, মধ্যপ্রদেশ, গুজরাট, এমনকি বিজেপি শাসিত কর্ণাটকেও অজস্র কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এগুলো হচ্ছে ফ্যাক্ট এবং বাস্তবতা। এবং আপনাদের প্রত্যেকের জানা থাকবে যে আগামী 9 জুলাই কেন্দ্রের ট্রেড ইউনিয়ন এবং গ্রামীণ সংগঠনগুলোর ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘট আছে। সেই সাধারণ ধর্মঘটের পশ্চিমবঙ্গের জন্য অন্যতম একটা দাবি ছিল যে 100 দিনের কাজকে চালু করতে হবে, এবং সারা ভারতবর্ষের গরিব মানুষের 100 দিনের কাজটাকে 200 দিনের অধিকার দিতে হবে, এবং প্রত্যেক দিনের এর মজুরি 600 টাকা করতে হবে। সেই জন্য এই রায়, এবং পশ্চিমবঙ্গে আগামী 1 আগস্ট থেকে গরিব মানুষের কাজের অধিকার চালু হোক, এবং সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের পঞ্চায়েতি ব্যবস্থাতে তাদের শাস্তি হোক। আমি এখানে একটু পার্থদার কাছে আসবো। পার্থদা, ইউপিএ 1 যে ইউপিএ 1-এ সমর্থন সে সময় ছিল বামেদের, তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল এই মনরেগা। এই রাজ্যের ক্ষেত্রে গত 3 বছর ধরে যখন মনরেগার প্রকল্পের কাজ আটকে, যখন প্রাপ্য টাকা, যারা কাজ করেছেন তাদের প্রাপ্য টাকা আটকে, দুর্নীতির দোহাই দিয়ে, ডেফিনেটলি দুর্নীতি যদি হয়ে থাকে তার তদন্ত দরকার, কারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে শাস্তি বিধান দরকার, এবং যাতে আর দুর্নীতি না করা যায় সেটা এনশিওর করা দরকার। কিন্তু তার বাইরে সাধারণ মানুষ যাদের রুটি রুজি নির্ভরশীল এই কদিনের কাজের ওপর, তাদের বঞ্চিত করা হয়েছিল। অবশেষে আজকে হাইকোর্টের এই নির্দেশ, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখো, প্রথম কথা হচ্ছে, দেখুন এই যে অধিকারটা 100 দিনের কাজের, এটা মনে রাখতে হবে সাংবিধানিক অধিকার, এটা একটা কনস্টিটিউশনাল রাইট। এই কনস্টিটিউশনাল রাইটটা ওই গ্রামের মানুষের 100 দিনের রুটি রুজির ব্যবস্থা না করতে পারলে সরকার তাকে 100 দিনের একটা উপায় আয় করার তাকে একটা নিশ্চয়তা দিচ্ছে। এই সাংবিধানিক অধিকার, এটা শুধুমাত্র কোনো আইন করে একটা এমনি অধিকার, আইনগত অধিকার নয়। ফলে এই সাংবিধানিক অধিকার সে যখন পাচ্ছে না, তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এতদিন ধরে পশ্চিমবাংলার মানুষ বা ভারতবর্ষের অন্যান্য যেখানে যেখানে মানুষ এই 100 দিনের কাজের টাকা বিভিন্ন কারণ দেখিয়ে আটকে রাখা হবে, সেটা তাদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন হবে। হ্যাঁ, দুর্নীতি এখানে হয়েছে, এখানে কেউ অস্বীকার করছে না, কোর্টও সেটা বলেনি, কিন্তু কোর্ট বারবার যেটা বলছে যে গরিব মানুষের কাজের জন্য যে প্রকল্প, সেটাকে শুধুমাত্র দুর্নীতিটাকে সামনে রেখে এটাকে আটকে রাখা যাবে না, কেন্দ্রীয় প্রকল্প এরমভাবে আটকে রাখা যাবে না। 3 বছর হয়ে গেছে। তারা যেটা বলেছে, আপনারা যে কথাগুলো বলছেন কেন্দ্রের, তারা যে হলফনামা অনুযায়ী তারা যখন বলেছেন, কোর্ট বারবার বলেছেন যে এগুলো 2022 সালের আগের কথা। তারপরে 3 বছরে আপনারা কি করেছেন? সেই গরিব মানুষগুলো যারা কাজ করেছে তারা টাকা পায়নি। আবার বলছি, মনে রাখতে হবে এটা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন, শুধুমাত্র একটা কোনো আইনি অধিকারের লঙ্ঘন নয়। প্রশ্নটা এইখানেই সবচেয়ে বড় কথা। এবং এইখানে তারা এমন কথাও বলেছেন যে আপনারা এমন কিছু একটা উপায় করুন যেটা অন্য রাজ্যের সঙ্গে তার মিলবে না, নতুন কোনো আপনারা আইন করতে পারেন। যেটা নিয়ে আবার প্রশ্ন উঠেছে যে নতুন কোনো আইন আবার এখানে করা যাবে কিনা। পার্থদা, কিন্তু একই সঙ্গে গত 3 বছর ধরে এই প্রশ্নটা উঠেছে, বিশেষ করে এ রাজ্যের শাসক দল বারংবার, যারা আপনাদের ইন্ডিয়া জোটের শরিকও, তারা বারংবার এই প্রশ্নটাই তুলেছেন যে এই রাজ্যের যে বকেয়া টাকা আটকে আছে তা নিয়ে কংগ্রেস কতবার সুর চড়িয়েছে। ছোট্ট একটা বিরতি নেব, আসবো প্লিজ, একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
বঞ্চনা শুধু কেন বাংলাকে? হাইকোর্টের পর্যবেক্ষণের পর আজ ফের সেই প্রশ্ন সামনে এলো। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই বাংলার বিরুদ্ধে বঞ্চনার বহর বাড়ার অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। দুর্নীতির অভিযোগে 2022 সাল থেকে বন্ধ হয়ে যায় মানরেগার বরাদ্দ। এর বিরুদ্ধে দিল্লি থেকে কলকাতা বারবার আন্দোলনে নামে তৃণমূল, কিন্তু তাতে নজর দেয়নি কেন্দ্র। আদালতের আজকের নির্দেশের পর কি তাদের টনক নড়বে, উঠছে সে প্রশ্ন। বঞ্চনা কি শুধু বাংলাকে? আর্থিক তছরূপ তো ডাবল ইঞ্জিনে চলা 15 রাজ্যেও। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় কেন্দ্রের? 100 দিনের কাজে ডাবল ইঞ্জিনে চলা 15 রাজ্যে 101 কোটি টাকারও বেশি আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে। এর মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত 12টি রাজ্য আছে। এই তথ্য প্রকাশ হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টে। কিন্তু কেন্দ্র শুধু আটকে রেখেছে বাংলার টাকা। সেই 2022 সালের 9 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রাপ্য। তৃণমূলের অভিযোগ, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করাতেই 2021 সালের পর থেকে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে কেন্দ্র। সে কারণেই তারা এত বছর ধরে আটকে রেখেছে বরাদ্দ অর্থ। হিসেব বলছে, দুর্নীতির অভিযোগ এনে বাংলার গরিবদের 100 দিনের কাজের 7,500 কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার। এর বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছে রাজ্য, সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি গিয়েও এর প্রতিবাদে ধর্নায় সামিল হয়েছে তৃণমূল, কিন্তু সেখানে শুধু জুটেছে হেনস্থা। কেন্দ্র বারবার বলেছে তছরূপের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এটা রাজনৈতিক সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। বকেয়া টাকা আদায়ের দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে অবস্থানেও বসেছিলেন তৃণমূল নেত্রী। রাজভবনের সামনে প্রতিবাদ জানিয়েছিলেন অভিষেক, কিন্তু কোনো কিছুতেই গুরুত্ব দেয়নি কেন্দ্র। সংসদে গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পশ্চিমবঙ্গে 5 কোটি 37 লক্ষ টাকা আর্থিক তছরূপ হয়েছে, যার মধ্যে থেকে 2 কোটি 39 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে। কেন্দ্রের রিপোর্টই বলছে 2024-25 অর্থবর্ষে গোটা দেশে 198 কোটির বেশি টাকা তছরূপ হয়েছে। এর মধ্যে স্রেফ ডাবল ইঞ্জিনে চলা 15 রাজ্যে মোট তছরূপের পরিমাণ 101 কোটির বেশি। উদ্ধার হয়েছে যৎসামান্য। ফলে এটা স্পষ্ট হয়ে গেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে শুধুমাত্র বাংলা। প্রথম প্রশ্নটা তো এখানেই, যে বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে এই ধরনের কড়া পদক্ষেপ যদি নেওয়া হতো, ডেফিনেটলি একটা ভাবার জায়গা থাকতো যে যেখানে যেখানে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে এই একই পদক্ষেপ নিচ্ছে। কিন্তু যে বিমাতৃ সুলভ আচরণ হচ্ছে না, এটা তোমরা প্রমাণ করবে কি করে? রাদার এটা তো ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, যে বেছে বেছে অবিজেপি শাসিত একটা রাজ্য, সেখানে এই দুর্নীতির দোহাই দিয়ে 100 দিনের কাজের টাকা বন্ধ রাখা হচ্ছে, যেখানে ওই একই অভিযোগ আরো অন্তত 15টা রাজ্যে উঠেছে। প্রথম কথা হচ্ছে, মুম্পিয়াদি যে বিমাতৃ সুলভ যে আচরণ নরেন্দ্র মোদী সরকার করে না, কেননা বিকশিত ভারত করতে গেলে পশ্চিমবঙ্গকে বিকাশের পথে এগিয়ে যেতে হবে। সেই জন্যই ইউপি আমলে যখন মমতা ব্যানার্জির তৃণমূলের অনেকগুলো না, আমার এখানে এই পয়েন্টে বোঝাও না যে 15টা রাজ্যে, বাকি 15টা রাজ্যের ক্ষেত্রে যদি কঠোর অবস্থান না নেওয়া হয়, আমাকে বলতে দাও, দুর্নীতি হওয়া সত্ত্বেও বাংলার ক্ষেত্রে। হ্যাঁ বলছি তো, সেই জন্যই বাংলাকে যে বঞ্চনা করছে না, সেই জন্য তার প্রমাণ দিয়েছে যে আগে ইউপি 1 ইউপি 2-তে ম্যাক্সিমাম 2 লাখ কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার পাঠাতো, সেখানে নরেন্দ্র মোদী সরকার আজ অব্দি পাঠিয়ে দিয়েছেন প্রায় 8.5 লাখ কোটি টাকা বাংলার ডেভেলপমেন্টের জন্য। এবার আসছি আপনার 100 দিনের কাজে। আপনি নিজেই বললেন একটু আগে, সবাই মিলে বলছিলেন যে দুর্নীতি হয়েছে, গুজরাটের পুলিশ গুজরাটের এক মন্ত্রীর ছেলেকে অ্যারেস্ট করে গাড়োতে পড়েছে। আপনি বলুন, এই দুর্নীতি হয়েছে, কোর্টে তা গেছে, তাকে যে দুর্নীতি করেছে সে পঞ্চায়েতের লোককে এনারা মথুরাপুরে তাকে টিকিট দিয়ে সংসদে পাঠিয়ে দিয়েছেন। কি উনি করেছেন, কি ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার? এটাই তো এই অ্যাক্টে আছে যে দুর্নীতি হলে ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা যেখানে বিজেপি সরকারও বিজেপির সাথে আছে, বিজেপির সাথে মানে অবিজেপি সরকারও যেখানে আপনার চুরি হয়েছে, তারাও কিন্তু 100% এই অ্যাক্টের সাথে দিয়ে যারা যারা চুরি করেছে তাদের ব্যবস্থা নিয়েছে, কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা নেয়নি। এবং আমরা দেখেছি একমাত্র তোমাদের সরকারই ব্যবস্থা নেয়নি, এবং যে কারণে একমাত্র কোট আনকোট পানিশমেন্ট এই রাজ্য। দেখুন, আমি বিজেপিকে যতই অপছন্দ করি, আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি বা না করি, দ্যাট ইজ ইমেটেরিয়াল, কারণ নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্য একটা সহাবস্থানের জায়গাও রয়েছে। আপনার অডিও ভিজুয়ালে আমি দেখছিলাম যে 15টা রাজ্য যারা ডাবল ইঞ্জিনের শাসিত রাজ্য, তাদের 101 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লিখিত আকারে প্রশ্ন করা হয়েছিল, আমাদের সাংসদরা প্রশ্ন করেছিলেন, তার উত্তরে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে জানিয়েছিল যে জব কার্ডের দুর্নীতির কথা যেটা বলছেন, সবচেয়ে বেশি জব কার্ডে ইরেগুলারিটি পাওয়া গেছে যে রাজ্যটি, তার নাম মধ্যপ্রদেশ। 1 টাকাও কি মধ্যপ্রদেশে বন্ধ হয়েছে? তারপরে সেকেন্ড রাজ্যের নাম উত্তরপ্রদেশ, থার্ড রাজ্যের নাম গুজরাট। এই রাজ্যগুলোতে 1 টাকাও কি বন্ধ হয়েছে? তাহলে শুধু বেছে বেছে বাংলাকে বঞ্চনা কেন? প্রশ্নটা এখানেই ওঠে। আজকে ধরুন যখন একটি মেয়ে রাজ্যের বুকে স্কুলে যায়, কন্যাশ্রী পায়, তাকে জিজ্ঞাসা করা হয় না সে বিজেপির পরিবার থেকে এসছে না তৃণমূলের পরিবার থেকে এসছে। ওই স্কুলের হেডমিস্ট্রেস তাকে ফর্মটা দেয়, সে তার ফর্মটা ফিল আপ করলে তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায়। আজকে যখন লক্ষ্মীর ভাণ্ডার পায়, যেটা নিয়ে আমরা ভোটের সময় বলি বটে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার রেখা পাত্রও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিলীপ ঘোষের পরিবারও পাচ্ছে, এমনকি সুকান্ত মজুমদারের পরিবারও স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। এটাই প্রমাণ করে যে যে সরকার হয় সে সকলের হয়। আমি অপছন্দ করলেও নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, কিন্তু নরেন্দ্র মোদী যে কাজটা করলেন সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। শুধু মনরেগা আর গ্রামীণ সড়ক যোজনায় 20,000 কোটি টাকা পাই। এই যে এখানে দেখাচ্ছেন 7,300 কোটি টাকা, মৌপিয়া মাথায় রাখবেন, টাকা না দেওয়ার পরেও মমতা ব্যানার্জিকে তার নিজস্ব কোষাগার থেকে 6,900 কোটি টাকা দিতে হয়েছে 100 দিনের পেমেন্ট দেওয়ার জন্য। আমি বললাম না প্রথমেই, একটা মালিক যদি তার কর্মচারীকে কাজ করিয়ে টাকা না দেয় তাকে চিটিংবাজ বলে। আমাদের দুর্ভাগ্য, আমাদের কেন্দ্রীয় সরকারকে চিটিংবাজের রোলে দেখতে হচ্ছে। কথা হচ্ছে হাফ অফ মনরেগা সাইটস আরটিআই করা হয়েছিল, সেটা দেখা যাচ্ছে হাফ অফ মনরেগা সাইটস যতগুলো আছে পশ্চিমবঙ্গের মধ্যে তাতে সবটাই 50% ফ্লস। আর এবং আরেকটা কথা বলি যে আপনার এই যে টাকার কথা বলছেন না, কোর্ট বারবার বলছে ইটস নট রেসিপ্রোকেট, মানে যে পুরনো কিছু হবে না, নতুন কিছুতে 100% কেন্দ্র মনিটর করবে। তার কারণ হচ্ছে এই সরকার চুরি করেছে এবং 100% কেন্দ্রীয় মনিটর করে যে আসল যে দের বেনিফিশিয়ারি, যার কথা আমরা বারবার বলি, যারা আসল কাজটা করেছে নর্থ তৃণমূলী সিন্ডিকেট বাহিনী, তারা ডিরেক্ট টাকাটা পাবে এবং সেটা ডিবিটি হবে। নতুন করে কিছু ভাবার কথা বলেছে, যেহেতু ভাতৃপ্রতিম বিজেপির প্রতিনিধি বললেন এত কথা, আমি কার কথা বিশ্বাস করব? এই চ্যানেলে বসা বিজেপির প্যানেলিস্টকে বিশ্বাস করব, না কেন্দ্রীয় মন্ত্রীর লিখিত উত্তরটাকে বিশ্বাস করব? আপনি আমাকে শুধু এই প্রশ্নের জবাবটা দিন, কারণ ওনাদের সরকার লিখিতভাবে জানাচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশে, সেখানে জব কার্ডের সাথে লিঙ্কিং আধার কার্ডের সবচেয়ে খারাপ অবস্থা। তার টাকা কি বন্ধ হয়েছে? এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেলাম না। গুজরাটের পুলিশ মন্ত্রী মধ্যপ্রদেশের কথা বলে গুজরাটে চলে যেতে হচ্ছে, অঙ্কের প্রশ্ন করলে ভূগোলের উত্তর দিতে হচ্ছে, ব্যবস্থা নিয়েছে ইতিহাসের উত্তর দিতে হচ্ছে, কিন্তু এখানকার পুলিশ ব্যবস্থা নেয় না, সত্যি বদলায় না। এই জন্য আরেকটা এই হচ্ছে অসুবিধা, এই হচ্ছে প্রবলেম। আমি তোমার কথা শুনলাম, আমি আরেকটা স্ট্রাকচারের টাকাটা কারো বাবার টাকা না, মোদির টাকা না মমতার টাকা, আমার তোমার ট্যাক্সের টাকা। এই ট্যাক্সের টাকা যথেচ্ছ বিলোপের জন্য নয়, সেই জন্য সিএজি কে জবাব দিতে হয়। সেই জন্য আর্টিকেল 21 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা জানাচ্ছি। আমি সেটাই বলছি, ঠিক কারোর বাবার টাকা না, কিন্তু সুকান্ত মজুমদার বলতে পারে একটা ফোন করলেই টাকাটা ছেড়ে দেবে, তাই জন্য কার বাবার টাকা বুঝতে অসুবিধা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই নির্দেশের পর শোনাবো। বাংলার প্রাপ্য আটকে রেখে, বাংলাকে সম্মান না দিয়ে 4 বছর ধরে এরিয়ারের টাকা কোথায়? বাংলার 100 দিনের কাজের টাকা দেন না, বাংলার বাড়ির টাকা দেন না, গ্রামীণ রাস্তার টাকা দেন না, এরকম অনেক প্রজেক্ট আছে। আমরা 1,72,000 কোটি টাকার উপর আপনাদের কাছে পাই। কাজ করিয়ে লোককে পয়সা দেননি, সেই টাকাকে দেবে? 100 দিনের কাজ যারা করেছে, জীবন দিয়ে শ্রম দিয়েছে, রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, তাদের টাকা দেননি। সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি এমএলএদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, পেমেন্ট করেছি, সে টাকাকে দেবে? এই যে 4 বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায়, সে টাকা কে দেবে? অর্থনৈতিক সন্ত্রাস করেছেন, রাজনীতির সন্ত্রাস করেছেন, মিডিয়া সন্ত্রাস করেছেন। আমি এখানে জয়ন্তদার কাছে আসি। জয়ন্তদা, আমরা যদি দেখি যে যখন ইউপিএ সরকার এর পর, যখন আবার আর নরেন্দ্র মোদী সরকার যখন 2014 এলো, তারপর থেকে আদৌ এই মনরেগাকে তারা সিরিয়াসলি নিয়েছেন? বিভিন্ন সময় যে কাটছাঁট হয়েছে, বিভিন্ন সময় যে শর্ত আরোপ হয়েছে। না মৌপিয়া, আমাদের এটা একটা দুর্ভাগ্য, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আমরা বারবার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়
বলছেন যে এটা একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা সন্ত্রাসের পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটা দুর্ভাগ্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা জীবন ধরে, আমি তো দিল্লিতে ছিলাম, 7 বার লোকসভার এমপি মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বেঙ্গল রাও ইন্ডাস্ট্রি মিনিস্টার, সকালবেলায় তখন কংগ্রেস যাওয়া না, বেঙ্গল রায়ের ঘরের সামনে বসে ধর্ণা দিচ্ছে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে। এখনো মানে তখন কংগ্রেস যাওয়া না, বঞ্চনার জন্য যে লড়াই, পশ্চিমবঙ্গে বঞ্চনার কথা তো আমাদের শিখিয়েছিল সিপিএম। কেন্দ্রের বঞ্চনা, বিমাতৃসুলভ, এই যে বিমাতৃসুলভ শব্দটা তো তখন দেয়াল লিখন ছিল সিপিএম এর। জ্যোতিবাবু বলতো ফ্লাইট অফ ক্যাপিটাল বিধানসভার বক্তৃতায়, আমাদের সব পুঁজি নিয়ে নিচ্ছে। আমরা এই যে কর বিন্যাস, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললে সমালোচনা হচ্ছে, অশোক মিত্র বলেছিল ব্যাংক হওয়া দরকার, মাসুল সমীকরণ নীতি। তো আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গটা এই যে অসম বিকাশ ভারতের, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পূর্বাঞ্চল নিগৃহীত, অবহেলিত, এটা কিন্তু মানতে হবে। আমি কোনো মানে অত্যন্ত মানে সহৃদয়তার সাথে বিরোধী পক্ষকে সবসময় বলি যে এইটুকু অন্তত স্বীকার করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কনসিস্টেন্টলি এই যে বঞ্চনার কথাটা, এটা কিন্তু কোনো দলীয় প্রিজমে দেখলে মুশকিল। মানে এটাতে কিন্তু যেটা তুমি বলছিলে যে সে দিলীপ ঘোষের পরিবারই হোক, সুকান্তর পরিবারই হোক, মানে আজকে যদি কোনো উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেসেরও পরিবার থাকে, সে যোগী আদিত্যনাথের স্কিমটা কিন্তু রাজ্য সরকারের স্কিম। মানে আমরা এত প্রেজুডিসড মাইন্ড হয়ে গেছে। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বঞ্চনাটার ভিকটিম যে আমরা হয়েছি, তার যে কাগজপত্র দেখিয়ে বলা হচ্ছে, মানে একটা দুর্নীতি, দুটো দুর্নীতি, তিনটে দুর্নীতি, কোটি কোটি মানুষকে আমি বঞ্চিত করে দিয়ে। এবং এখানে এই যে ডবল ইঞ্জিনের কথাটা তো তৃণমূল কংগ্রেস বলেনি। ডবল ইঞ্জিন হলে তুমি পাবে, উন্নয়ন হবে, এটা কে বলেছে? এটা তো ত্রিপুরার নির্বাচনের পর বিজেপি বলেছে, অসম নির্বাচনের পরে বিজেপি বলেছে। এটা তো এক ধরনের এক্সপ্যানশনিজম, যেরকম আমরা পুটিন কিংবা শি জিনপিং এর ক্ষেত্রে সাম্রাজ্যবাদী এক্সপ্যানশনিজম বলি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বরং বহুত্ববাদ তো থাকা ভালো। বিভিন্ন রাজ্যে যদি বিভিন্ন শাসক দল থাকে, গণতন্ত্রের জন্য সেটা কিন্তু সবসময় খারাপ। এবং আমি তোমায় টাকা দেবো, আমি শুধু একটা কথা বলবো, বেশি কথা বলবো না, অন্যরা নিশ্চয়ই বলবেন। প্রণব মুখোপাধ্যায় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, তখন একটা রিপোর্ট এলো যে 96% খরচা হয়ে যাচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার, মাইনে দিতে, সুদ দিতে, এই সমস্ত শোধ করতে গিয়ে টাকা আর দেওয়া যাবে না। বলা হলো রিজার্ভ ব্যাংকের ডাইরেকশন, রাজ্যকে টাকা দেব না। বরকত গনি খান চৌধুরী ভীষণ স্ট্রং ছিল। প্রণববাবু যোজনা কমিশনে আসার পরেও তখন হয়েছে, এবং মধু দণ্ডবতের মতো লোক যোজনা কমিশনের লেফটিস্ট ছিল, তিনিও বললেন আমি পশ্চিমবঙ্গকে দেবো কি করে। জ্যোতিবাবু অসীমবাবুকে পাঠালেন, বললেন যে যেভাবে হোক ওভারড্রাফটের ব্যবস্থা করুন, নইলে আমি রাজ্যটা চালাতে পারবো না, কাউকে মাইনে দিতে পারবো না, রাজ্য সরকার কোলাপস করে যাবে। প্রণববাবু তখন রাজ্যের জন্য কেন্দ্রের প্রতিনিধি, উনি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারতেন। উনি বললেন বাজার থেকে টাকা তুলুন, মার্কেট বরোয়িং করুন, রিজার্ভ ব্যাংকে ফোন করে। তো এখানে কিন্তু এই যে আমি নিজের চোখে দেখেছি যে বিভিন্ন দলের শাসক দল হলেও একটা রাজ্যকে বাঁচানোর জন্য সেখানে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলছেন। আমি এখানে অ্যালবার্টের কাছে আসবো, যে অ্যালবার্ট, প্রশ্নটা তো এখানেই যে জয়ন্তদা যেগুলো বলছিলেন, যদি আমি তার রেশ ধরে দেখি যে যখন এই রাজ্যে নির্দিষ্টভাবে 100 দিনের কাজের প্রকল্প বন্ধ এতদিন ধরে, এবং আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এতদিন পর্যন্ত 34 বছর তো তোমরা ক্ষমতায় ছিলে, বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তো তোমাদের জমানাতেও করা হয়েছে, তাহলে এই সময় তোমাদের সুর সেভাবে দেখা যায়নি কেন? দেখো মুপিয়াদি, আমি আগের বলার সময় বলেছি যে এই গত 3 বছর ধরে যখন 100 দিনের কাজ বন্ধ হয়েছে, বামপন্থীরা তারা বারবার 100 দিনের কাজের চালুর কথা বলেছে এবং দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়ার কথা বলেছে।
আসল বিষয়টা যেটা ঘটছে এখানেও যখন তৃণমূলের প্রতিনিধি বিজেপির প্রতিনিধিদের আলোচনার মধ্যে উঠে এসছে এবং বিভিন্ন সময় তৃণমূলের নেতা বিজেপির নেতাদের মধ্যে যে পরস্পরের যে বক্তব্য আসলে উঠে এসছে যে কেন্দ্র আর রাজ্য রাজনীতির তর্জা করতে গিয়ে গরিব মানুষের অধিকারকে বঞ্চিত হয়েছে। তবে একটা বিষয় খুবই স্পষ্ট, আমরা যখন পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি করি আমরা বিভিন্ন সভা মিটিংয়ে বলি যে 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করেছে, আমরা বলি আবাস যোজনার টাকা তৃণমূল চুরি করেছে। একথা তো অস্বীকার করার জায়গা নেই যে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আবাস যোজনা চুরি হয়ে থাকে মোহন যাদবের মধ্যপ্রদেশের সরকার। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বাংলার, আজকে বাংলাকে তুলনা করতে হচ্ছে মধ্যপ্রদেশের সঙ্গে, এইটা হচ্ছে বাংলার দুর্ভাগ্যের জায়গা। আর যে কথাটা জয়ন্তবাবুর মতো একজন অভিজ্ঞ সাংবাদিক একটা কথা বলছেন আমার ভালো লাগছিল, পুরনো তথ্যের কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কথা বলতেন আর বামপন্থীদের রাজনীতির সময় যে বিমাতৃসুলভের কথা বলতেন। কিন্তু জয়ন্তবাবু যদি একটা কথা বলতেন তাহলে খুব ভালো লাগতো, 2009 সালের আইলার সময় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকের মনে থাকবে 2009 সালে যখন আইলায় যখন সুন্দরবন যখন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় যখন পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রের মনমোহন সরকারের কাছে সাহায্যের আবেদন করছে, সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে পশ্চিমবঙ্গে সাহায্যের দরকার নেই, পশ্চিমবঙ্গে টাকা দেওয়ার প্রয়োজন নেই। এই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ভালোবাসা। এইটা হচ্ছে PM to DM, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রতি ভালোবাসা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রতি ভালোবাসা আসলে উনি 2011 সালে ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসার পরে এই কথাগুলো বলছেন। কিন্তু আমরা বামপন্থীরা বলছি যে 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গে টাকার বিরোধিতা করেছিলেন বলে আমরা আজকে 2024-25 সালে দাঁড়িয়ে ক্ষমতায় না থাকলেও বাংলার যে স্বার্থের পক্ষে থাকবো, মমতার দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবো। পার্থদাই 3 বছর ধরে যে এ রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প বন্ধ, যে টাকা বকেয়া, সেটা নিয়ে আপনারা কতবার সুর চড়িয়েছেন? দেখুন, আমরা বারবার বলেছি রাজ্য সরকারের কাছে যে সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে আমরা যাই কেন্দ্রীয় সরকারের কাছে, বারবার আমরা বলেছি। আমাদের তৎকালীন যিনি রাজ্য সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, বারবার তিনি বলেছেন, রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু রাজ্য সরকার এই ব্যাপারে কোনো কান দেয়নি। আমরা যে কোন ডাটার বেসিসে আমরা গিয়ে বলবো যে আমরা ওই কাগজে দেখলাম এত টাকা পাইনি, ওখানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ওই মামলায় একটা হলফনামা দিয়েছে, সেখানে বলছে এত টাকা দেওয়া হয়নি, এভাবে তো গিয়ে হয় না। সমস্ত দলগুলোকে নিয়ে যেটা অন্যান্য রাজ্যে হয়, কেন পশ্চিমবাংলায় হয়নি? আমরা বারবার বলেছি, অনায়াসে পশ্চিমবঙ্গ সরকার এই ব্যবস্থাটা করতে পারত, আমরা তো যাব না বলিনি, আমরাই তো চেয়েছি। আমার শেষকালে প্রীতমের কাছে এখানে প্রশ্ন, যে এটা একটা বড়, মানে এটা একটা বিগ ব্লো না? এটা কোথাও এস্টাবলিশড হয়ে গেল না যে হ্যাঁ 3 বছর ধরে বিমাতৃসুলভ আচরণ চলছিল? না, একদম না, পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। একদম উল্টো বলছেন। সেই জন্য আমরা তো বারবার বলেছি যে ডিরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদেরকে টাকা যাক, এবং সেটা কোর্ট আজকে এস্টাবলিশ করে দিয়েছে যে চুরি হয়েছে, এবং এখন পুরনো যে টাকাগুলো আছে চুরি করে নিয়েছে ওটা আমরা কথা বলিনি। নতুন করে আবার ভাবতে বলেছে যে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে কিছু যদি করা যায়, একটার মধ্যে কোনো পরিবর্তন করা যায়, সেটা কোর্ট বলে দিয়েছে। তার মানে আমাদের ক্ষেত্রে মেনে নিয়েছে মমতা ব্যানার্জি সিন্ডিকেট বাহিনীকে চুরি করতে দেবে না, যে সত্যিকারের কাজ করে যারা করবে। এবং বিমাতৃসুলভের কথা বললে আমরা আমাদের ইউপিএ 1 ইউপিএ 2 এর কথা বললাম, এই যারা ইন্ডিজোট 6 মিলিয়ন ছিল, তারপরে নরেন্দ্র মোদী সরকার আসার পর এখন অব্দি 8.5 লাখ কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য খরচা হয়েছে। অথচ মমতা ব্যানার্জি জমি দেয় না, সেজন্য রেলের প্রকল্প হয় না। মমতা ব্যানার্জি জমি দেয় না, সেজন্য আজকে তোমার বিএসএফ এর প্রকল্প হয় না। মমতা ব্যানার্জি জমি দেয় না, অনেক ডেভেলপমেন্ট প্রকল্প হয়েছে। মমতা ব্যানার্জি চায়না থেকে আজকে গঙ্গাসাগরের ডিপসি পোর্ট হলো না। তো এটা মমতা ব্যানার্জির জন্য আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরা বঞ্চিত। আমি বিজেপির প্রতিনিধি এত উত্তেজিত হয়ে পড়েছে যে ও একটু আগের সেগমেন্টে ও কি বলেছে, পরের সেগমেন্টে নিজেকে কন্ট্রাডিক্ট করে ফেললো। কেন বলছি এই কথা? ও আগের সেগমেন্টে বলেছে টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি না, কেউ নিজের পকেট থেকে দিচ্ছে না, আর তারপরের সেগমেন্টে বলেছে নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে। জানো, নরেন্দ্র মোদীর ওটা নিজের গ্যাটের টাকা, টাকাটা রাজ্যের মানুষের। আমি তোমার বলার সময় একটি কথা বলিনি, যুক্তি না থাকলে অন্যের মধ্যে ঢুকতে হয়। আমি তোমার বলার সময় একটি কথা বলিনি, আমি তোমার বলার সময় একটি কথা বলিনি, আমি তোমার বলার সময় একটি কথা বলিনি। এটা স্বাধীনতা সৌজন্যতা যেটা বিজেপির থেকে এক্সপেক্ট করা যায় না। আমরা জানি বিজেপির থেকে স্বাধীনতা বা সৌজন্যতা এক্সপেক্টেড নয়। আগের সেগমেন্টে যে বললো যে টাকাটা কারুর বাবার সম্পত্তি নয়, পরের সেগমেন্টে বলছে নরেন্দ্র মোদী দিয়েছে। কোন টাকা? যে টাকা আমার রাজ্যের মানুষের থেকে জিএসটি বাবদ তুলে নিয়ে যাচ্ছে, যে টাকা ম্যাচিং গ্রান্ট বাবদ রাজ্যের পাওয়ার কথা, যে টাকা আবার মাঝখানে ঢুকতেছে, আবার আসলে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হলে কি হয় গোটা দেশ দেখলো। আহমেদাবাদে ডাবল ইঞ্জিন ফেল হয়ে 250 মানুষ মারা গেল, পুনেতে ডাবল ইঞ্জিন ফেল হয়ে ব্রিজ ধ্বংস করে গেল, আজকে আসামের ডাবল ইঞ্জিন ফেল হয়ে নর্থ ইস্টের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। সারা দেশে ডাবল ইঞ্জিন ফেল, প্রতিটি রাজ্যে ফেল হচ্ছে, আর নিজেদের চেহারাটা বেয়াদব হয়ে
ডবল ইঞ্জিন ফেল হলে কি হয়? আজকে হাইকোর্ট কান মুলে বলে দিয়েছে, কান মুলে বলে দিয়েছে যে গরিব মানুষের টাকা মারা বিজেপি সরকার, টাকা দিতে হবে। গরিব মানুষের টাকা চোর, চিটিংবাজ বিজেপি সরকার, চিটিংবাজ বিজেপি সরকার বাধ্য হচ্ছে টাকা দিতে। যারা গরিবের টাকা মারে তারা চিটিংবাজ, তারা বাধ্য হচ্ছে টাকা দিতে। টাকা দিতে বাধ্য করেছে হাইকোর্ট। 1 মিনিটের মধ্যে জয়ন্তদার কাছে আসবো, যে প্রীতমরাও বলছে যে হাইকোর্ট থাপ্পড় দিয়েছে সরকারকে। তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে বলছে যে হাইকোর্ট থাপ্পড় দিয়েছে কেন্দ্রকে, 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। আসলে আজকের এই বিগ ব্লোটা সেটা কাদের জন্য? না, আমার কিন্তু আজকে এই জন্যে আমি খুশি যে অন্তত এই যে অচলাবস্থাটা তৈরি হয়েছিল, অর্থাৎ গরিব মানুষের টাকা না পাওয়ার যে একটা পরিস্থিতি, একটা আবহ তৈরি হয়েছিল, সেটা এই দীর্ঘ বাংলার জন্য লড়াইয়ের পর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছিলেন, বারবার বলছিলেন, এবং এটা হাইকোর্ট বিচার হোক, যেখানে দুর্নীতি হয়েছে তার শাস্তি দেয়া হোক, কিন্তু আপামর জনসাধারণ অন্তত আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং অরূপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও দীর্ঘ প্রেস কনফারেন্স এবং যে আলোচনা, সেইটা শুনে অন্তত এইটুকু নিশ্চিন্ত হাইকোর্টের নির্দেশ দেখে যে তারা টাকাটা পাবে, টাকাটা পাবে। এমনও তো পরিস্থিতি হয়েছিল যে যদি কেন্দ্র না দেয় তাহলে বিকল্প কোনো ব্যবস্থা রাজ্য সরকার অন্য কোনোভাবে বিভিন্ন সাংসদদের তহবিল থেকে বিভিন্নভাবে কথা হয়েছিল যে সেটা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। সুতরাং অন্তত আজকে আরবিআইতে ফোন টোন করে ব্যবস্থা করেছে এই কয়েকদিন, এই লাস্ট মান্থ, এই মাসের মধ্যে, এই লাস্ট মান্থে কেন্দ্রের মানে আপনার মমতা সরকার 2বার করে 2000 কোটি টাকা, 2000 কোটি, 4000 কোটি টাকা লোন নিয়ে বাংলা বলছে। এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।